ডিজেলে লিটার প্রতি 15 টাকা বাড়ায় দুশ্চিন্তায় কৃষক। উৎপাদন খরচ 25% পর্যন্ত বাড়ার শঙ্কা। তাও তো একবার গেলে তো ঘন্টার পর ঘন্টায় তো থাকছে না। বয়স্ক লোকরা বেশি সমস্যা হবে না বাবা। এই গরমে আমরা থাকতে পারছি না, মাথা ঘুরছে, এই করছে। মূল্যস্ফীতির চাপ পোহাতে হবে লম্বা সময় ধরে, শঙ্কা অর্থনীতিবিদদের। তেলে যদি ঘাটতি কমতি নাই থাকে তাহলে এত বড় সারি হবে কেন? তেল ফুল ট্যাঙ্কি দেওয়া দরকার। এই তো অফিস থেকে আমি আজকে ছুটি নিছি, তাহলে আমার ওদিকেও লস, এদিকেও লস। দাম বাড়লেও পাম্পে পাম্পে লম্বা লাইন। পর্যাপ্ত তেল চান গ্রাহকরা। সরবরাহ বাড়ানোর দাবি। সচিবালয়ে জ্বালানি নিয়ে সভায় প্রধানমন্ত্রী। নিউমোরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দিতে গত 2 সরকারের পথেই বর্তমান সরকার। দ্রুতই চুক্তির সিদ্ধান্ত। 2030-এর মধ্যে বে টার্মিনাল চালুর লক্ষ্য। পনেরো বছরে বজ্রপাতে প্রায় 4,500 মৃত্যু। কেবল দিবসেই আটকে আছে সরকারি উদ্যোগ। বজ্র নিরোধক স্থাপনের দাবি। কাল সারা দেশে একযোগে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি। উপসর্গ নিয়ে আরো 2 শিশুর মৃত্যু। স্কুল বন্ধের নির্দেশনা নিয়ে রিটের শুনানি কাল। টোল দিলেও হরমুজে চলাচলের অনুমতি দিবে না ইরান। যে কোনো সময় যুদ্ধ শুরুর শঙ্কা। ইসরায়েলের সর্বোচ্চ সতর্কতা। এবার বাব আল মানদেব প্রণালী বন্ধের হুমকি ইয়েমেনের হুতিদের। শিরোনাম স্বাগত। এখন দুপুরে পুরো সংবাদ জুড়ে সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম এবং আমি উজ্জ্বল হাফিজ। লিটারে ডিজেলের দাম 15 টাকা বাড়ায় উৎপাদন খরচ বেড়ে যাওয়ার শঙ্কায় কয়েক লাখ প্রান্তিক কৃষক। বড় চাষে লাভের মুখ না দেখায় দুশ্চিন্তা এখন তাদের উপর ভর করেছে। তবে কৃষি কর্মকর্তার দাবি, জ্বালানি তেলের দাম বাড়ায় তেমন প্রভাব পড়বে না। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, উৎপাদন কমার পাশাপাশি খাদ্যশস্যের দাম বেড়ে যাবে। কাউসার আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মাঠে মাঠে বোরো ধানের শীষ বের হচ্ছে। এই সময়ে পর্যাপ্ত পানির প্রয়োজন, তবে ডিজেলের অভাবে তা দেয়া সম্ভব হচ্ছে না। প্রায় 2 মাস ধরে জ্বালানি তেলের সংকট চলমান। কয়েক ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত ডিজেল। এরই মধ্যে আবার দাম বাড়ায় তা যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। প্রান্তিক পর্যায়ের কৃষকরা বলছেন, হাল চাষ থেকে সেচ, আবার কাটা থেকে মাড়াই পর্যন্ত ডিজেলের প্রয়োজন হয়। সরকার নির্ধারিত দামের চেয়ে 20 থেকে 30 টাকার অতিরিক্ত দামেও মিলছে না ডিজেল। এতে উৎপাদন খরচ 25% বাড়ায় লোকসানের শঙ্কায় তারা। ডিজেল আমাদের মনে করেন হাল চাষের থেকে শুরু করে মানে ধান কাটা মাড়া পর্যন্ত থেকে শুরু করে আমাকে ডিজেল লাগে। হ্যাঁ, ডিজেলের আরো যদি এমনিতেই এটা যদি হয়, আরো যদি ডিজেলের দাম বাড়ে, আরো দেশে আরো ক্ষতি হয়ে যাবে। তবে টাঙ্গাইল জেলা কৃষি কর্মকর্তা বলছেন, ডিজেলের দাম বাড়ার প্রভাব তেমন পড়বে না। সর্বোচ্চ 5% দাম বাড়তে পারে। চলতি মৌসুমে জেলায় 1,76,150 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,96,779 মেট্রিক টন। এদিকে কৃষি অর্থনীতিবিদরা বলছেন, কেবল বোরো মৌসুম নয়, সামনের আমন মৌসুমের উৎপাদনেও বিঘ্ন ঘটবে। এই গ্রামের মানুষ যারা তেল সবসময় ব্যবহার করে, কৃষক যারা পানি সেচের জন্য ব্যবহার করে, এবং সামনে যে আমন মৌসুমে ধান কাটা শুরু হবে, তখন প্রচুর পরিমাণে হারভেস্টার চলবে, এবং এই হারভেস্টার চালাতে গেলে কিন্তু সেখানের মধ্যে তেলের দরকার। তো এই তেলের দাম যখন এত বেশি হয়ে গেছে, এখন সবকিছুরই দাম বেড়ে যাবে। খাদ্যশস্যের দাম বাড়ার পাশাপাশি আমদানি নির্ভরতা বাড়বে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। এখন টাঙ্গাইল।
জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এবার নিত্যপণ্যের দামে প্রভাব পড়বে এমন শঙ্কা অর্থনীতিবিদদের। এতে করে ভোক্তার কাঁধে বাড়বে উচ্চ মূল্যস্ফীতির চাপ, অন্যদিকে কমবে জিডিপির প্রবৃদ্ধি। অন্য জ্বালানির দাম বাড়লেও ডিজেলের দাম আগের মতো রাখলে চাপ অনেকটাই কমানো যেত বলে মত জ্বালানি বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাবেন তৌহিদুল তারেক। কৃষকের সেচ পাম্প থেকে গাড়ির চাকা সবকিছুই নির্ভরশীল জ্বালানি তেলের উপর। পণ্য বা সেবার মূল্য নির্ভর করে এই জ্বালানির দামের উপর। তাই জ্বালানির বাজার চড়াও হলে অস্থিরতা তৈরি হয় অর্থনীতিতে। এপ্রিলে দাম বাড়ানো হবে না এমন ঘোষণার পরও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম 15 থেকে 20 টাকা বাড়ালো সরকার। এর আগে 2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে সর্বোচ্চ 40% পর্যন্ত বাড়ে জ্বালানির দাম। ভোক্তারাই যার ভুক্তভোগী। যাদের টাকা পয়সা আছে তাদের তো সমস্যা নেই, যাদের টাকা পয়সা নেই, যারা এগুলো করে দিন রোজগার করে তাদের তো অবশ্যই অসুবিধা। দাম বাড়ছে, আমরা যাতে এই ভোগান্তিটা শিকার না হয়, আমরা যাব আমাদের যে পরিমাণ তেলের প্রয়োজন আমরা যাতে সেই পরিমাণটুকু তেল পাই। মূল্য বৃদ্ধি পাইছে, সবকিছু আপনার আয়ত্তের মধ্যে আসবে। তো আমাদের চাওয়া হচ্ছে ফুল ট্যাঙ্কি সরকার ব্যবস্থা করুক। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির মূল্যবৃদ্ধিতে অর্থনীতির স্বাভাবিক সূত্রে নিশ্চিতভাবে বাড়বে মূল্যস্ফীতি, যার প্রভাব একটি দীর্ঘ সময় বহন করতে হবে ভোক্তাদের। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখলে প্রভাব কিছুটা কমানো যেত। সেচের ব্যয় বৃদ্ধি পাচ্ছে, পরিবহন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, শিল্প কারখানাতে উৎপাদনে এর একটা প্রতিক্রিয়া পড়বে এবং এর ফলে একটা মূল্যস্ফীতিজনিত প্রতিক্রিয়া থাকবে। তার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, সেটা আমরা আশঙ্কা করতে পারি। বিশেষ করে সামনে বড়োর উৎপাদন যখন আসবে, বড় সাপ্লাই যখন আসবে, সেখানে এর একটা সরাসরি হয়তো এর একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পাবো। এছাড়া ভর্তুকি কমলেও জ্বালানি প্রাপ্তির কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ফিলিং স্টেশনগুলোর চিত্র খুব দ্রুতই সমাধান হচ্ছে না বলে মনে করেন এই অর্থনীতিবিদ। জ্বালানি আমদানির জন্য সরকারের হয়তো বৈদেশিক মুদ্রার দরকার রয়েছে, সেটি আসলে এই মূল্য বৃদ্ধি করে সরকারকে কোনোভাবে কোনো হেল্প করবে না, কেননা এখানে টাকা বৃদ্ধি পাওয়া যাবে আর তার দরকার ডলার। সুতরাং সেই ডলারের জন্য সরকারের আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে যদি সহজ শর্তে ঋণ পাওয়া যেত, সেটা সরকারের জন্য ভালো হতো। এদিকে জ্বালানির দাম বৃদ্ধির কারণে বিদ্যুতের দাম বাড়ার শঙ্কা রয়েছে বলে জানান বিশ্লেষকরা। এই ক্রাইসিসের আগেই গভর্নমেন্টের প্রতি ইউনিট বিদ্যুতে 5 টাকার উপরে একটা রাজস্ব ঘাটতি ছিল, অর্থাৎ গত অর্থ বছর 12 টাকার উপর খরচ ছিল, সেখানে 60 টাকার একটু বেশি গভর্নমেন্ট ভারিত গড় হিসেবে যে ইউটিলিটিগুলো থেকে পেয়েছে, 5 টাকারও গ্যাপ ছিল, কাজে সেখানে সিগনিফিকেন্ট একটা সাবসিডি আছে। আর এখন যেহেতু এলএনজির দাম বেড়ে গেছে, যদিও বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে গ্যাসের প্রাইস ফিক্সড, কিন্তু গভর্নমেন্টকে একটা পর্যায়ে এটা অ্যাডজাস্ট করতেই হবে। ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম বৃদ্ধিতে যেন ন্যূনতম প্রভাবই পড়ে তা নিশ্চিত করতে স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান ও নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। জ্বালানির দাম বাড়লেও রাজধানীর পাম্পগুলোতে ভিড় কমেনি, দীর্ঘ অপেক্ষারও অবসান হয়নি। তবে দাম বাড়লেও পর্যাপ্ত পরিমাণে তেল চান গ্রাহকরা। এ নিয়ে আরও জানাতে আসাদগেট থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, একটু জানাবেন যে নতুন দামে তো তেল বিক্রি হচ্ছে, পাম্পের সরবরাহ কেমন রয়েছে? আমি শুরুতে জানিয়ে রাখি যে আজ থেকে পেট্রোল পাম্পগুলোতে 25% সরবরাহ বৃদ্ধির কথা থাকলেও মাঠ পর্যায়ে তার বাস্তবতা আমরা খুঁজে পাইনি। আমরা রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনে খোঁজ খবর নিয়েছি, তারা যেমনটি বলছেন যে আগের যেমন তাদের বরাদ্দের ঘাটতি ছিল, সরবরাহের ঘাটতি ছিল, সেই ঘাটতিটি আজও রয়েছে। ফলে দাম বৃদ্ধির পরও আসলে পর্যাপ্ত পরিমাণে যে তেল বিতরণ কার্যক্রম সেটি তারা চালিয়ে যেতে পারছে না। আমরা এই মুহূর্তে তালুকদার ফিলিং স্টেশন রয়েছে, আসাদগেটের একটি ফিলিং স্টেশন, যেখানে আজকে মাত্র 4500 লিটার অকটেনের বরাদ্দ তারা পেয়েছেন, যে গাড়িটি এখন পর্যন্ত আসেনি। সকাল 6টা থেকেই এই পাম্পটি এখন পর্যন্ত বন্ধ। একই চিত্র রাজধানীর অন্যান্য ফিলিং স্টেশনেও। অর্থাৎ আমরা এই প্রেক্ষাপটের বিষয়ে আমরা চালকদের সঙ্গে কথা বলেছি। চালকরা যেমনটি বলছেন যে দাম বৃদ্ধির পরও কেন সরবরাহ স্বাভাবিক নয়, কেন এই চিরচেনা ভোগান্তির যে চিত্র সেটি পরিবর্তন করতে পারেনি সরকার, এ নিয়ে কিন্তু তারা প্রশ্ন করছে বারবার। তারা বলছে যে অতিরিক্ত দাম দিয়ে জ্বালানি নিতে হবে, আবার এই ঘন্টা পর ঘন্টা ভোগান্তিতে থাকতে হবে। এই যে লুকোচুরি অবস্থা, এই লুকোচুরি অবসর কখন ঘটবে সেই প্রশ্নটি মূলত তারা ছুড়ে দিচ্ছেন। সেই সঙ্গে যদি আরেকটু বলতে চাই যে এই জ্বালানির সঙ্গে যারা জড়িত
তাদের যাদের জীবিকা মূলত রাইড শেয়ারিং কিংবা পেশাদার চালক যারা রয়েছেন তাদের জীবিকা যেহেতু জ্বালানির উপর নির্ভরশীল, তারা বেশ বিপাকে পড়েছেন। টানা 1.5 মাস থেকে প্রায় 2 মাস ধরে এই চলমান সংকটে অনেকের পরিবারের স্থবির অবস্থা চলে এসেছে। কেউ কেউ দৈনন্দিন প্রাত্যহিক জীবনের যে জিনিসপত্র কেনাকাটার, নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটার যে বিষয়, সেগুলোতে যেমন হিমশিম খাচ্ছেন, তেমনই কিন্তু ছেলেমেয়েদের পড়াশোনার খরচ, এমনকি বাসা ভাড়া দিতেও অনেকে হিমশিম খাচ্ছে বলে কিন্তু তারা অভিযোগ করে আক্ষেপ করে বলেছেন। সেই সঙ্গে যদি একটু জানিয়ে রাখতে চাই, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে নিত্য প্রয়োজন যে পণ্য রয়েছে, বিশেষ করে প্রাত্যহিক জীবনে যে সকল জিনিসপত্র কিনতে হয়, একই সঙ্গে যানবাহন সহ সকল সেক্টরে দাম বৃদ্ধি হবে এমন আশঙ্কা কিন্তু সাধারণ মানুষের মধ্যে রয়েছে। অর্থাৎ মিম, যদি জানিয়ে রাখতে চাই যে সার্বিকভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি হলো, আগের চিত্রে কোনো পরিবর্তন হয়নি। মিম, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আমাদের সঙ্গে আসাদ গেটের একটি ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজু আহমেদ। এদিকে রাজধানীর বাইরেও তেল নিতে পাম্পে পাম্পে দীর্ঘ লাইন দেখা গেছে। বাড়তি দরেও তেল না পেয়ে ক্ষুব্ধ অনেক গ্রাহক। এই অবস্থায় সরবরাহ বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে এসব সংকটের মধ্যেই বেড়েছে লোডশেডিং। বিস্তারিত প্রতিবেদনে। তেলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা এখন নিত্যদিনের। বাড়তি দরে তেল কিনতে গিয়েও ভোগান্তি গ্রাহকদের। চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলোতে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা। কোথাও যানবাহনের লাইন মূল সড়ক দখল করায় সড়কে তৈরি হয়েছে অপ্রত্যাশিত যানজট। তবে কাঙ্ক্ষিত পরিমাণে তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। তারা বলছেন, তেলের বাড়তি দর প্রভাব ফেলবে নিত্যপণ্যের দামে। গত রাতে 11:30 থেকে লাইন দিছি, ঠিক আছে, তো খুঁজতে বেশিক্ষণ হয় নাই, খোলার পর তো পেয়ে গেলাম। আমি আসছি হলো 4টা বাজে ভোর, আর নিচে এখন তাও অনেকে সিরিয়াল ভঙ্গ করে আমাদের সামনে নিয়ে নিছে তেল। ভোর থেকেই খুলনার মেট্রোপলিটন পেট্রোল পাম্পে তেল নিতে লাইনে গ্রাহকরা। তবে ডিপো থেকে তেল আসার পরে সকাল 10টা থেকে শুরু হয় তেল দেওয়ার কার্যক্রম। একই অবস্থা নগরীর সব পেট্রোল পাম্পে। এতে বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। এদিকে চাহিদা অনুযায়ী ডিপো থেকে পাম্পে তেল না পাওয়ার অভিযোগ পেট্রোল পাম্প মালিকদের। 6টার সময় এখানে আসি, আর গতদিন তেল নিয়ে 3:25। তেলের দাম যেভাবে বাড়ছে, আমাদের মতো যুবক পোলাপান তো কয়দিন পরে গাড়ি বিক্রি করেই মনে করেন যে হতাশ হয়ে যাবে, যে গাড়ি চালাবো না। বরিশালের পেট্রোল পাম্পে চাহিদা মতো তেল পাচ্ছেন না গ্রাহকরা। এর মধ্যে 15 টাকা থেকে 20 টাকা পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধিতে বিপাকী তারা। পাম্প কর্তৃপক্ষ বলছে, তেলের সরবরাহ স্বাভাবিক না হওয়ার কারণে চাহিদা মতো তেল দিতে পারছেন না তারা। দিতে হচ্ছে রেশনিং পদ্ধতিতে। এই সংকটের পর থেকে আমরা যে পরিমাণ আমাকে তেল পাওয়া দরকার, ওই পরিমাণ আমরা ডিপো থেকে সরবরাহ করতে পারি নাই। নতুন দামে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম নির্ধারণ করার পরই পাবনায় বন্ধ বেশিরভাগ পাম্প। যে সকল পাম্পে তেল দেওয়া হচ্ছে সেখানেও গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা। তেলের দাম বৃদ্ধির পরও পর্যাপ্ত তেল সরবরাহের দাবি জানান গ্রাহকরা। আমাদের যে অফিস এখন কামাই দিয়ে এখানে থাকতে হচ্ছে, এটাই সব ছাড়া আমাদের বেশি কষ্ট হচ্ছে। এদিকে সংকটের মধ্যেই বেড়েছে লোডশেডিং। রাজশাহীতে বিদ্যুৎ থাকছে না দিনে 8 থেকে 10 ঘন্টা। এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং শিল্প কারখানার সঙ্গে সংশ্লিষ্টরা। বিদ্যুতের এমন অস্বাভাবিক পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি পৌঁছেছে চরমে। শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিং হচ্ছে বেশি। এতে বোরো ধানসহ বিভিন্ন ফসল চরম ঝুঁকির মুখে পড়েছে। তাও তো একবার গেলে তো ঘন্টার পর ঘন্টায় তো থাকছে না। একই চিত্র কুষ্টিয়াতেও। পানি দিতে না পারায় অনেক আবাদি জমি এরই মধ্যে শুকিয়ে গেছে। জ্বালানি তেল না পাওয়ায় বন্ধ হয়ে গেছে সেচ কার্যক্রম। সমস্যা সমাধানে দ্রুত সরকারের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ চান কৃষকরা। শামিমা শাম্মী, এখন। এদিকে নারায়ণগঞ্জের 4টি ডিপো থেকে পাম্পগুলোতে তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুদও রয়েছে। নিয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন ইমরান আলী সজীব। সজীব, জানাবেন ডিপোগুলো থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহ হচ্ছে কিনা, সার্বিক পরিস্থিতি কেমন এখন? যে উজ্জ্বল যেমনটি জানতে চেয়েছেন, আসলে অতিরিক্ত জ্বালানি যে বিষয়টি আপনি জানতে চাইলেন, এটির ব্যাপারে আমরা কথা বলেছি নারায়ণগঞ্জে যে 4টি ডিপো আছে ডিপোর সাথে, এবং পাশাপাশি কথা বলেছি নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের সাথেও। তারা আমাদেরকে আসলে এই বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। অর্থাৎ বিপিসির থেকে আসলে তাদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা সেই বিষয়টি আসলে তারা আমাদেরকে জানাতে পারেনি। তবে তারা যেমনটি বলছেন যে নারায়ণগঞ্জে যে 4টি ডিপো আছে সেই ডিপোগুলোতে পর্যাপ্ত পরিমাণে কিন্তু সব ধরনের জ্বালানি মজুদ রয়েছে এবং কোথাও কোনো ঘাটতি নেই। এবং বিপিসি থেকে আসলে যে রেশনিং পদ্ধতি, যেই নিয়ম মতো আসলে সরবরাহ করা হচ্ছিল এই সংকটের সময়, সেই নিয়ম মেনে আসলে তারা সরবরাহ করে যাচ্ছেন। আজকে সকাল থেকেও কিন্তু 4টি ডিপোতেই সরবরাহ শুরু হয়েছে এবং সেই নিয়ম মেনে সবাই আসলে আসছেন এখন এখানে
এবং প্রত্যেকে কিন্তু জ্বালানি যার যার মতো করে যে বরাদ্দ সেই বরাদ্দ অনুযায়ী তারা নিয়ে যাচ্ছেন। তো আমি আপনাকে একটু জ্বালানির যে বরাদ্দ যে মজুদের যে বিষয়টি সেটি যদি একটু জানাতে চাই। গতকাল অর্থাৎ 18 এপ্রিল বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জের 4টি ডিপো, ফতুল্লার 2টি ডিপো রয়েছে, সেখানে মেঘনা ডিপোতে অকটেনের সমাপনী মজুদের যে তালিকা আমাদের কাছে এসেছে সেখানে বলা হচ্ছে যে 487 মেট্রিক টন অকটেন মজুদ রয়েছে। পেট্রোলের মজুদ রয়েছে 211 মেট্রিক টন। এছাড়া ডিজেলের মজুদ রয়েছে 814 মেট্রিক টন। এছাড়া ফতুল্লার যমুনা ডিপোতে সেখানে অকটেনের সমাপনী মজুদের এখানে উল্লেখ আছে 424 মেট্রিক টন। পেট্রোল সমাপনী মজুদ 560 টন এবং ডিজেলের সমাপনী মজুদ 11,982 মেট্রিক টন। এছাড়া গোদনাইলে যে 2টি ডিপো রয়েছে, পদ্মা এবং মেঘনা। পদ্মার যদি আমি একটু জানাতে চাই, পদ্মার গতকাল বিকেল পর্যন্ত সমাপনী মজুদের এখানে অকটেন সমাপনী মজুদ রয়েছে 812 মেট্রিক টন। এছাড়া পেট্রোলের সমাপনী মজুদ রয়েছে 300 মেট্রিক টন। আসলে সব মিলিয়ে বলা হচ্ছে যে ডিপোগুলোতে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি সরবরাহ রয়েছে এবং কোনো ধরনের আসলে আতঙ্কিত না হওয়ার কথা বলছে, স্বাভাবিকভাবে ক্রেতাদেরকে কেনার কথা বলছে। তো এই ছিল সবশেষ আমার কাছে ডিপোগুলো থেকে। উজ্জ্বল। ইমরান আলী সজীব জানাচ্ছিলেন ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহর খবর। এদিকে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করতেই বাধ্য হয়ে তেলের দাম বাড়ানো হয়েছে বলে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। সচিবালয়ে তিনি আরও বলেন, সহনীয় পর্যায়েই দাম বাড়ানো হয়েছে। যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা সহনীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছি। সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক সভায় যোগদান শেষে জ্বালানি বিষয়ক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী আসিফ ইকবাল খানের সাথে। আসিফ, জানাবেন পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক সভায় কি সিদ্ধান্ত হয়েছে এবং জ্বালানি বিষয়ক সভার কি তথ্য রয়েছে আপনার কাছে? মিম, কিছুক্ষণ আগেই কিন্তু পানি সম্পদ যে বিষয়ক যে সভাটি রয়েছে সেই সভাটি শেষ হয়েছে। আমাদের সাথে কথা বলেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনি। তিনি জানিয়েছেন যে সরকারের যে পরিকল্পনাগুলো রয়েছে পানি সম্পদ নিয়ে, সেই পরিকল্পনাগুলো নিয়েই আসলে বিশদ আলোচনা হয়েছে আজকের সভায়। এবং এই সভায় কিন্তু উপস্থিত ছিলেন বুয়েটের যে পানি সম্পদ বিশেষজ্ঞ দল, তারা উপস্থিত ছিলেন, সরকারের সব স্তরের যেই লোকজন আছে তারা উপস্থিত ছিলেন এবং এখানে সরকারের যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা রয়েছে পানি সম্পদ নিয়ে সেই বিষয়গুলো নিয়েই আসলে বিস্তারিত আলোচনা হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি, এই সভার পরপরই কিন্তু জ্বালানি বিষয়ক একটি সভা এখন অনুষ্ঠিত হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে। ধারণা করা হচ্ছে যে যেহেতু এখনও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিদ্যমান, সেহেতু যে এই ভবিষ্যৎ বাংলাদেশের জ্বালানি পরিকল্পনা কি হবে, জ্বালানি ব্যবস্থাপনা কিভাবে হবে এবং জ্বালানি নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কি হবে, এইগুলো আসলে ঠিক করতেই এই জ্বালানি বিষয়ক সভাটি হচ্ছে। এবং এই সভায় ইতিমধ্যেই মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ যারা সংশ্লিষ্ট রয়েছে তারা প্রবেশ করেছেন এবং এই বৈঠক শেষে আসলে আমরা জানতে পারবো যে আসলে কি সিদ্ধান্ত বৈঠক থেকে হয়েছে বা প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো নির্দেশনা রয়েছে কিনা এই বিষয়ে। আপনাকে একটু জানিয়ে রাখি, সচিবালয় কিন্তু কিছুক্ষণ আগে জ্বালানি যে মন্ত্রী রয়েছেন তিনিও কিন্তু আমাদের সাথে একটু কথা বলেছেন। তিনি আমাদের যেটি জানিয়েছে এবং যেটি বলার চেষ্টা করেছেন যে সরকার এখনও জ্বালানিতে যথেষ্ট ভর্তুকি দিয়ে যাচ্ছে এবং তিনি বলছেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যেহেতু এখনও বিদ্যমান, তাই বাধ্য হয়েই সরকারকে আসলে জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে এবং পুরো বিশ্বেই যেহেতু জ্বালানির যে পরিস্থিতি সেটি এখন একই অবস্থা চলছে, সেহেতু বাংলাদেশও এর বাইরে নয়। এই ছিল এখন পর্যন্ত জ্বালানি নিয়ে। এছাড়া জানিয়ে রাখি, জ্বালানি বিষয়ক সভাটি শেষ হলে আমরা কিন্তু জানাতে পারবো যে জ্বালানি নিয়ে এই সভায় বিস্তারিত কি আলোচনা হয়েছে। এছাড়া আগেই কিন্তু বলেছি যে একটু পানি সম্পদ বিষয়ে কিন্তু একটি সভা অনুষ্ঠিত হয়েছে, তার আগ দিয়েই সেই সভায় কিন্তু পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে সরকারের যে কর্মপরিকল্পনাগুলো রয়েছে, 180 দিনের যে কর্মপরিকল্পনা রয়েছে সেই কর্মপরিকল্পনাগুলো কিন্তু নিয়ে বিশদ আলোচনা হয়েছে। তো জ্বালানি বিষয়ক যে সভাটি রয়েছে সেই সভার শেষে আসলে আমরা জানানোর চেষ্টা করব যে এই সভায় কি আলোচনা হয়েছে বা কি জানতে পারলাম। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মিম, সচিবালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান। নির্বিঘ্নেই চলছে এবারের হজ যাত্রা। এখন পর্যন্ত ব্যবস্থাপনা নিয়ে বড় কোনো অভিযোগ নেই যাত্রীদের। আজ 14টি ফ্লাইটে 5,756 জন হজ যাত্রীর সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে 5টি ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের।
হজ অফিস জানিয়েছে নিবন্ধিত যাত্রীদের মধ্যে প্রায় 100% যাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। এরই মধ্যে প্রায় 4,500 হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এবছর বাংলাদেশ থেকে সরকারি মাধ্যমে 4,565 জন এবং বেসরকারিভাবে 73,935 জন হজ পালনের জন্য যাবেন। সবশেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে 21 মে, আর হজ যাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে 30 মে থেকে। আমি এর আগে আমরা আরো 3 বার গেছি, কিন্তু ওখানে ইয়াদের যে সমস্যা আগে দেখছি সেটা একবার অনেক সুন্দর। বসার একটা চেয়ার বাকি কিছু নাই, এটা থাকলে ভালো হইতো। বসার পর্যাপ্ত বসার জায়গা নাই। খাওয়া দাওয়া একটু সেরে নিচ্ছি, সেখানেও দেখলাম ম্যানেজমেন্ট অনেকটা ভালো। এজেন্সি থেকে আমাদেরকে সব কিছুই সহজ করছে, এরা কোনো ঝামেলায় নাই। এরা সব কিছু আমাদের নিজ হাতে পৌঁছাই দিছে এবং সব ডাটা আমাদের মোবাইল গ্রুপ আছে, গ্রুপের মাধ্যমে দিয়ে দিচ্ছে। সচিবালয়ে ব্রিফ করছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। শর্ত ওখানে দেওয়া আছে, এর মধ্যে অনেকগুলো শর্ত তো আমাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, তাই না? তখন একটা অনির্বাচিত সরকারের অধীনে এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে। মাথায় রাখতে হবে এটা নির্বাচিত সরকার। সুতরাং আমরা যে এই শর্তগুলো আমরা গ্রহণ করব সেটা জনগণের যদি কোনো ধরনের স্বার্থ সংরক্ষণে বাধাগ্রস্ত হয়, সেই সিদ্ধান্ত তো আমরা একটা নির্বাচিত সরকার নেব না। এটা এই প্রোগ্রামটা আওয়ামী লীগের সময় এবং এই প্রোগ্রামটা 6-7 মাস পর শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমরা এই প্রোগ্রামের ফার্দার কি হবে এটাও সিদ্ধান্ত আমরা নিই নাই। এই সিদ্ধান্ত কিন্তু আমাদের, আমরা কি ফার্দার প্রোগ্রামে যাব কি যাব না এটা আমাদের সিদ্ধান্ত। সুতরাং আলোচনা চলছে, যতক্ষণ আলোচনা শেষ না হয় আগামী 15-20 দিন আর 1 মাস আলোচনা হতে পারে। এরপরে আলোচনা যেখানে গিয়ে দাঁড়ায় আমরা সিদ্ধান্ত নেব নেক্সট স্টেপ কোথায় যাব। এটা আমাদের সিদ্ধান্ত। এটা তো আমি আলোচনা করব না, এটা হচ্ছে এটা তো আমি পাবলিকলি আলোচনা করতে পারবো না। আলোচনা শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে, আলোচনা শেষ হয়ে যাওয়ার পরে আমি বলতে পারবো। একজন না এটা তো আরে ভাই তেলের দামের তো বাড়ানো হয়েছে। আমি তো আইএমএফ মিটিং যাওয়ার আগে তেলের দাম বাড়ানো হয়েছে। আরে ভাই এই একটা জিনিস আপনারা বুঝতেছেন না কেন, সারা দুনিয়ায় তেলের দাম বাড়াইছে, সারা দুনিয়াতে। বাংলাদেশ একটি দেশ যেখানে শেষ পর্যন্ত আমরা বাড়াইনি, বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করে তাদের কথা মাথায় রেখে আমাদেরকে সবাই বলছে আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন, আপনার তো তহবিল খালি হয়ে যাচ্ছে। তেলের দাম না বাড়লে সরকার দেশ চালাবেন কি করে? সুতরাং আমরা শেষ পর্যন্ত যতটুকু পেরেছি আমরা সরকারের পক্ষ থেকে বাড়াই না। আইএমএফ এর সাথে আপনি আমার কথা শুনেন, আইএমএফ এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আমি পরিষ্কার ভাষায় বলছি, এটা বরঞ্চ আমরা দামও কিন্তু বেশি বাড়াইনি। অন্যান্য দেশে আমি বলি আমেরিকাতে দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কায় 25% হয়ে গেছে। তারপরে আমরা যতটুকু বেরিয়েছি খুবই নগণ্য। এইটা বাড়াতে হয়েছে শুধুমাত্র আমাদের তহবিলের উপর এত প্রেশার আসতেছে। আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে, দেশের অর্থনীতি চালাতে গেলে আগামী দিনে বাজেট আসছে, তাই না? সুতরাং এটা মাথায় রেখে আমাদেরকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাও খুব কম বাড়ানো হয়েছে। আপনি দেখবেন তুলনামূলকভাবে বিশ্বের মূল্যস্ফীতি কোথায় যাবে এই তেলের মূল্য বৃদ্ধির ফলে? মূল্যস্ফীতি তো বাড়তেই পারে, আবার নাও বাড়তে পারে। এটা তো আপনার একটা জিনিস, রমজানের সময় যে যখন মুদ্রাস্ফীতি কি করে বলতে পারেন? না এটা তো তেলের প্রভাব তো সেখানে নাও বাড়তে পারে। না এটা সাপ্লাই, ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের একটা ব্যাপার আছে। আমরা তো ডিমান্ড সাপ্লাইটা কিন্তু আপনারা দেখবেন আমরা কিন্তু তেলের মজুদ আমরা কিন্তু ঠিক রাখি। আপনি যদি সাপ্লাই ঠিক মতো রাখেন, এই যে টেম্পোরারি যতটুকু বেড়েছে এটার সাথে সাথে আরো অনেকগুলো ইস্যু আছে। তেলের দাম একা তো মুদ্রাস্ফীতি বাড়ে না, এটা একটা ভুল কথা। খালি তেলের দামের জন্য কি মুদ্রাস্ফীতি বাড়ে না? না আরে আপনি বাস্কেটের মধ্যে তেলের দাম যদি সবকিছু হিসাব করেন, ফুড সহ সবকিছু মিলে, এটা খুব একটা সামান্য।
আসবে, IMF এর মিশন আসবে, ওয়ার্ল্ড ব্যাংকের মিশন আসবে, ADBর মিশন আসবে, ইন্টারন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার ব্যাংকের আসবে, IDBর আসবে, সবাই আসবে, কারণ সবাই এই সরকারকে সমর্থন দিতে চায়, সবাই এই নির্বাচিত সরকারের সাথে কাজ করতে আগ্রহী। সবাই বুঝতেই পারছে এই সরকারের যে নির্বাচনী ইশতেহার, এটার সাথে সবাই অ্যালাইন্ড। কিন্তু সচিবালয়ে ব্রিফ করছিলেন অর্থমন্ত্রী, সরাসরি ছিলাম সেখানে। এবার অন্য প্রসঙ্গ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে আজও এক শিশু মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 5 জনে। দুপুর পর্যন্ত গেল 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 34 জন। এ বিষয়ে বিস্তারিত জানাতে হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন হামের সংক্রমণ ঠেকাতে টিকাদান চলছে কিনা, আর সার্বিক পরিস্থিতি কেমন? উজ্জ্বল, গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 14 জন শিশু। অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল যেহেতু এই বিভাগের একমাত্র একটা অন্যতম ভরসার স্থল, বিভাগের তো যে জেলাগুলো রয়েছে শেরপুর, জামালপুর, নেত্রকোনা তো রয়েছে, পাশাপাশি কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল থেকেও কিন্তু প্রচুর আক্রান্ত বা হামের উপসর্গ নিয়ে কিন্তু শিশুরা এখানে আসছেন। আমরা জানতে পেরেছি যে তীব্র নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, মেনিনজাইটিস, ডায়রিয়া সব বিভিন্ন লক্ষণ নিয়ে আসছেন। শরীরে লাল লাল র্যাশ বেরোচ্ছে এবং যে বিষয়টি আমরা জানতে পেরেছি, গত 24 ঘন্টায় 34 জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং এক মাসের মধ্যে যেটা আসার খবর হলো 72 জন রোগী আজকে সর্বোচ্চ সংখ্যক রোগী, যেটা আমরা জানতে পেরেছি যে আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং সব মিলিয়ে 78 জন রোগী এখন পর্যন্ত ভর্তি রয়েছেন। যেহেতু হাম প্রচণ্ড ছোঁয়াচে রোগ, শরীরের ইমিউনিটি সিস্টেমটা একেবারে ধ্বংস হয়ে যায়, সুতরাং অল্প একটু ঠান্ডা কাশিতে কিন্তু জটিল আকার ধারণ করে নিউমোনিয়া হয়ে যায়, তীব্র ব্রঙ্কাইটিসের সমস্যা হয় এবং এই চাপ সামলাতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে ডাক্তারদের। যে 14 জন মারা গেছেন তাদের অধিকাংশই কিন্তু শেষ পর্যন্ত এসে যে সমস্যাটি হচ্ছে, যেখানে এখানে যেহেতু পেডিয়াট্রিক আইসিইউটা নেই, সুতরাং আইসিইউ সাপোর্টটা কিন্তু পাচ্ছে না। এটা ডাক্তারদের একটা বড় আক্ষেপের জায়গা। একেবারে শেষ সময়ে এই ভেন্টিলেশনের জন্য ছোট ছোট শিশু যারা 3 মাস, 4 মাস, 5 মাস বয়স, তাদেরকে বাবল সিপ্যাপ দিয়ে তারা কিন্তু চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। সুতরাং দ্রুত সময়ের মধ্যে কিন্তু এই পেডিয়াট্রিক আইসিইউ স্থাপনের বিষয়টি কিন্তু কথা বলছেন। কেননা আমরা যতদূর জানি যে এর জন্য সকল ব্যবস্থা করা থাকলেও এখন পর্যন্ত সরঞ্জামাদি এবং লোকবলের অভাবে কিন্তু এই পেডিয়াট্রিক আইসিইউটা কিন্তু এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। সব মিলিয়ে টিকাদান যে কার্যক্রমগুলো সেগুলো চলছে। 1,20,000 শিশুকে 3টি উপজেলায়, ফুলপুর, সদর এবং ত্রিশাল 3টি উপজেলায় কিন্তু টিকাদানের কার্যক্রমে আনা হয়েছে এবং টিকাদান চলছে। সব মিলিয়ে এই ছিল উজ্জ্বল ময়মনসিংহ থেকে হামের সব শেষ খবর আমার কাছে। ইমতিয়াজ আহমেদ জানাচ্ছিলেন বিস্তারিত। হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল বন্ধ করে অনলাইনে ক্লাসের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি হবে আগামীকাল। রিটকারীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি রাজিক আল জলিল ও দেবাশিস রায়ের বেঞ্চে আজ শুনানির জন্য জমা দেয়া হলে কোর্ট শুনানির এদিন ঠিক করে দেন। এর আগে দেশে হামের কারণে 47 শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সেই সঙ্গে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়। 2 এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়, তবে অবকাশকালীন সময়ে হাইকোর্টের 2টি বেঞ্চ রিটটি শুনতে চাননি। প্রতি বছর গড়ে 350 মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে বজ্রপাত। ভয়াবহতা অনুধাবন করে 2016 সালে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে স্বীকৃতি দেয় সরকার, যার ফলে বজ্র নিরোধক কিছু সরকারি উদ্যোগ হাতে নেওয়া হয়। তবে শনিবার একদিনেই বজ্রপাতে 6 জেলায় 12টি প্রাণ ঝরে পড়ার পর নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে কতটা সফল এসব উদ্যোগ। বজ্রপাতে ক্ষয়ক্ষতি কমানোর পথই বাকি, জানবো হোসেন জাহিদের রিপোর্টে। বাংলাদেশে বজ্রপাত বেশি হয় বর্ষা মৌসুমেই, তবে প্রাণহানির ঘটনা বেশি ঘটে বর্ষার আগাম সময় অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই, যার প্রমাণ মেলে সাম্প্রতিক প্রাণহানির মাধ্যমে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2011 সাল থেকে শনিবার পর্যন্ত 15 বছরে বজ্রপাতে মৃত্যু হয়েছে 4,335 জনের, যার মধ্যে 2020 সালে মৃত্যু 427 জনের। হুট করে এই মৃত্যুর মিছিলের আকার কমবে এমন কোনো আভাসও মিলছে না।
আবহাওয়া অধিদপ্তর বলছে মার্চ, এপ্রিল, মে এই 3 মাস জুড়ে আকাশে বজ্রমেঘের ঘনত্ব বেশি থাকায় বজ্রপাতের ঝুঁকিও বেশি। আর বজ্রপাতের কমপক্ষে 2 ঘন্টা আগে সতর্কবার্তা দেয় আবহাওয়া অফিস। দুর্ঘটনা এড়াতে সতর্কবার্তা মেনে নিজ দায়িত্বে সচেতন হবার পরামর্শ দিলেন এই আবহাওয়াবিদ। শুধু স্মার্ট অ্যালার্ট মেসেজই জনগণের প্রাণ রক্ষা করতে পারে না। আমাদের দরকার সামাজিক সচেতনতা, আমাদের দরকার জনসচেতনতা এবং এই বজ্র মেঘের যে অ্যালার্ট মেসেজ আমরা দেই, সেই অ্যালার্ট মেসেজ পাওয়ার পর তাদের করণীয় কী হবে? বজ্রধ্বনি শুনলেই দৌড়ে ঘরে যেতে হবে এবং শেষ শব্দ শোনা পর অন্ততপক্ষে ঘরে 30 মিনিট অপেক্ষা করতে হবে। শুধু সচেতনতার উপর ভর করে দায় মুক্তির কোনো সুযোগ নেই বলছেন বজ্রপাত নিয়ে গবেষণা করেন এমন শিক্ষকরা। বরং সরকারি উদ্যোগে বজ্র নিরোধক ও লাইটনিং অ্যারেস্টার স্থাপন করে বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমানো যায় বলে মনে করেন ভূগোলের এই শিক্ষক। ইন্টারনাল যে সিস্টেম সেটার মধ্যে আমাদের একটা চেঞ্জ আনতে হয় এবং আউটডোরের যে একটা সিস্টেম সেখানে চেঞ্জ আসতে হয়। আউটডোরের মধ্যে দুটো সিস্টেম প্রচলিত আছে। একটা হলো আমার ফ্র্যাঙ্কলিন রড আমরা ইউজ করতে পারি, অথবা আমরা আর্লি স্ট্রিমার এমিশন যেটা আছে ESCAT, সেই টেকনোলজিতেও আমরা যেতে পারি। এখন ESCAT-এর যে টেকনোলজিটা সেখানে একটু ব্যয়বহুল, কিন্তু আমরা যে ফ্র্যাঙ্কলিন রড যেটা আমরা ওয়্যার মেশ হিসেবে সেটা আমরা বিল্ডিংগুলোতে সেটাকে সেট করতে পারি অথবা বড় বড় স্ট্রাকচারগুলোতে সেট করতে পারি, সেটা যদি করতে পারি তাহলে কিন্তু আমার এই লাইটেনিংয়ের যে স্ট্রাইকটা, সেই স্ট্রাইকের ফলে যে আমার যে কারেন্টটা, সেই কারেন্টটাকে কিন্তু আমি মিটিগেট করতে পারতেছি, কারেন্টটাকে কিন্তু আমি ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসতে পারতেছি। বাংলাদেশের তুলনায় বজ্রপাত বেশি হওয়া দেশসমূহে হতাহত খুবই কম। আর এর কারণ হিসেবে প্রযুক্তির সাথে সচেতনতার মেলবন্ধনকে উল্লেখ করেন এই গবেষক। এই বজ্রপাতের থেকে বাঁচার জন্য যে বিষয়টা ইস্যু হয়ে দাঁড়ায় সেটা হলো মানুষের সচেতনতা। হোসেন জাহিদ, এখন ঢাকা। টোল দিলেও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের অনুমতি দিবে না ইরান। তাদের নৌবন্দরগুলোর উপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে না নেয় নতুন করে এই ঘোষণা দিল IRGC। যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রাখায় ফের যুদ্ধ শুরুর শঙ্কা ইরানের। এই অবস্থায় নিজেদের সশস্ত্র বাহিনী প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের স্পিকার বাঘের গালিবাফ। সর্বোচ্চ সতর্ক অবস্থানে ইসরায়েলও। এদিকে আন্তর্জাতিক জলসীমায়ও মার্কিন বাহিনী ইরান সংশ্লিষ্ট জাহাজ জব্দের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে বাবাল মানবদেব প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসতেই যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনার পারদ বাড়ছে। ইরানের নৌবন্দরের উপর মার্কিন অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালীও খোলা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। শুধু তাই নয়, এবার টোল দিয়েও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সুযোগ বন্ধের ঘোষণা দিয়েছে IRGC। নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে দেয়া হয়েছে হামলার হুমকিও। যুক্তরাষ্ট্র এখনও অযৌক্তিক দাবি থেকে সরে আসতে না চাওয়ায় দ্বিতীয় দফার বৈঠকের তারিখ এখনও ঠিক হয়নি বলে নিশ্চিত করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। তাই একটি সমঝোতার রূপরেখা উভয়পক্ষ সম্মত না হওয়া পর্যন্ত ফের সরাসরি বৈঠকে বসা অসম্ভব বলেও জানান তিনি। এদিকে তেহরান ওয়াশিংটনকে বিশ্বাস করে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের স্পিকার বাঘের গালিবাফ। তাই যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কা থেকে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। এমন পরিস্থিতিতে ইসরায়েলও সতর্ক অবস্থানে বলে জানা গেছে। আর ইরানি নৌবন্দরে মার্কিন অবরোধের সিদ্ধান্তটি মূর্খতার শামিল বলেও মন্তব্য করেন বাঘের গালিবাফ। کنترل تنگه دست ماست. الان اینا 2 روز 3 روزه آمدن محاصره کردن. চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরে মার্কিন নৌ অবরোধ বহাল রাখার সিদ্ধান্তে অনড় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হওয়ার আগেই চুক্তি না হলে ইরানে ফের হামলার হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। Navy, they have no air force. They have no leaders, they have no nothing. Actually, their leaders are, it is regime change. The Strait, again, you know, as they've been doing for years, and they can't blackmail us. ইরানের নৌবন্দর অবরোধে 12টি মার্কিন যুদ্ধজাহাজ এবং 10,000 সেনা ও যুদ্ধবিমান মোতায়েন রয়েছে বলে জানা গেছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বহরে 2টি ডেস্ট্রয়ার যুক্ত করে মধ্যপ্রাচ্যের জলসীমায় ফের পৌঁছেছে বিশ্বের সবচেয়ে বড় মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড। এমনকি মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যের বাইরেও আন্তর্জাতিক জলসীমায় ইরান সংশ্লিষ্ট জাহাজ জব্দের প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে ইরানের উপর চাপ অব্যাহত রেখে ট্রাম্প প্রশাসন শান্তি প্রক্রিয়ায় বাধা দিচ্ছে অভিযোগ তুলে বাব আল মানদেব প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ৭০ জন ক্রীড়াবিদের হাতে তুলে দেওয়া হয়েছে কার্ড। সব মিলিয়ে এখন পর্যন্ত সরকারের বেতন কাঠামোর আওতায় এসেছেন ৩০০ জন ক্রীড়াবিদ। রোববার জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে তাদের হাতে কার্ড তুলে দেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সরকারের পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন ডিসিপ্লিনের মোট ৫০০ জন ক্রীড়াবিদকে ভাতা কার্ড দেয়া হবে, যার জন্য বছরে প্রায় ৬০ কোটি টাকা বাজেট ধরা হয়েছে। তবে চলতি অর্থ বছরে ৩০০ জন খেলোয়াড়কে বেতনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। রোববার জাতীয় ক্রীড়া পরিষদে জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলকে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান করা হয়। নারী ফুটবলে ১৭ জন, পুরুষ ফুটবলে ১৮ জনকে এই তালিকায় আনা হয়েছে। ফুটবলারদের সঙ্গে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে জাতীয় নারী হকি দলকে। এছাড়া জিমন্যাস্টিক্স, উশু, বক্সিং, জুডো, হ্যান্ডবল, ভলিবল ও টেবিল টেনিস খেলোয়াড়দের ক্রীড়া কার্ড প্রদান করা হয়। এই ছিল এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভি।